পূর্ব বাংলার একটি ছোট্ট গ্রাম নামের মতোই শান্ত, শান্তিপুর। তাল গাছ, খেজুর গাছের সারি আর খালে ভেসে থাকা পদ্মফুলে সাজানো এই গ্রামের এক প্রান্তে ছোট একটি কুঁড়েঘরে বাস করে হরেকৃষ্ণ দাসের পরিবার। পেশায় চাষা, তবে জমি নেই নিজের। অন্যের জমিতে কামলা খেটে সংসার চালান। সকালে ঘুম ভাঙতেই চুলোর পাশে বসে তার স্ত্রী গীতা দেবী কচুপাতা সেদ্ধ করছেন। সংসারে 3 ছেলে মেয়ে। বড় ছেলে সমীর এখন মাধ্যমিকে পড়ে, মেয়ে সোমা 4র্থ শ্রেণীতে, আর ছোট ছেলে বিট্টু এখনো স্কুলে যায় না। হরেকৃষ্ণ মাথায় গামছা বেঁধে বেরিয়ে পড়েন ধান খেতে। ধানের মৌসুম, তাই এখন একটু বেশি কাজ। জমির মালিক ব্রাহ্মণ পরিবার, তারাই বছরে একবার ধান দেয়, তাও খুব কম। জীবনযুদ্ধ, পেট চালানোর দায়। গ্রামে হিন্দু পরিবার অল্প, মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তেমন কোনো বিরোধ নেই। উৎসবের সময় সবাই একসাথে মেতে ওঠে। দুর্গাপুজোতে মুসলিম প্রতিবেশী রফিক সাহেব ঢাক বাজাতে আসে, আবার ঈদের সময় গীতা দেবী নিজে সেমাই পাঠান। তবে দারিদ্র্য ধর্ম দেখে না। একদিন দুপুরে সমীর স্কুল থেকে ফিরে মাকে বলল, মা, বন্ধুদের অনেকেই কোচিংয়ে যায়, আমি তো কোনোদিন যাইনি। গীতা দেবী চোখ নামিয়ে বললেন, বাবা, কোচিংয়ের মাসে 150 টাকা লাগে, এখন তো 1 টাকাও নেই হাতে। তুই বাড়িতে পড়, আমি তোর বাবাকে বলি। সেই রাতে হরেকৃষ্ণ চুপচাপ বসে রইলেন। গ্রীষ্মের খটখটে গরম, ঘরে বিদ্যুৎ নেই, কেরোসিন ল্যাম্পের আলোয় সোমা গুটিসুটি মেরে পড়ছে। হরেকৃষ্ণ মনে মনে প্রতিজ্ঞা করলেন, সমীরকে যত কষ্ট হোক স্কুল ছাড়তে দেবেন না। অর্ম আর দরিদ্রতা। হিন্দু পরিবার হওয়ায় কিছু সামাজিক বঞ্চনাও আসে। পঞ্চায়েতের রেশন তালিকায় কোনো কারণে তাদের নাম কাটা পড়েছে। অভিযোগ জানাতে গিয়ে শুনলেন, আপনারা তো অনেক সুবিধা পান সংখ্যালঘু হিসেবে। হরেকৃষ্ণের মুখ শুকিয়ে যায়। গরিব হলে আর সংখ্যালঘু হলে কখনো কখনো কোনো কথার জবাব থাকে না। তবুও প্রতি বছর ঠাকুরঘরে মাটির প্রতিমা এনে সামান্য প্রসাদ দিয়ে দশমী পালন করেন। দুর্গা ঠাকুরের চোখ আঁকার সময় গীতা দেবীর চোখে জল আসে। তার বিশ্বাস এ আলো কোনোদিন নিভাবে না। সহানুভূতি ও প্রতিবেশিতা। গ্রামের পাশেই রাজু নামের এক মুসলিম ছেলে থাকে, সমীরের খুব ভাল বন্ধু। সে একদিন সমীরকে বলল, তোদের বাড়ি এত ছোট, পড়তে কষ্ট হয় না? সমীর মুচকি হেসে বলল, হয়, তবে মা বলে কষ্ট করলে কেষ্ট মেলে। রাজুর বাবা একজন মোটর চালক। তিনিও একদিন গিয়ে হরেকৃষ্ণকে বললেন, দাদা, সমীর খুব ভালো পড়ে শুনেছি, ওকে যদি শহরে নিয়ে যাই ভালো স্কুলে ভর্তি করাতে পারি। হরেকৃষ্ণ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমার ছেলে আমার থেকে আলাদা হবে, এই চাওয়াটাই তো আমার বাঁচা। একদিনের আলো, দীপাবলির সন্ধে। শরৎ কেটে গেছে, আশ্বিনের বাতাসে দীপাবলি এসে যায়। সেই সন্ধ্যায় গীতা দেবী পুরনো প্রদীপে সলতে গুঁজে রাখেন। সামান্য সর্ষের তেল জোগাড় করে 3টি ছোট প্রদীপ জ্বালান, একটা ঠাকুর ঘরে, একটা উঠোনে, একটা চুলোর পাশে। সমীর, সোমা আর বিট্টু লাফাতে লাফাতে উঠে আসে, মা, আলো জ্বলেছে। গীতা দেবী মৃদু হেসে বলেন, হ্যাঁ রে, আলো জ্বলে সন্ধ্যাবেলা, আর মন জ্বলে সারা বছর। 3 ভাই বোন একসাথে বসে গল্প করে বিস্কুট ভাগ করে খায়। সেই সন্ধ্যায় কুঁড়েঘরের আলোর চেয়ে উজ্জ্বল ছিল তাদের চোখের তারা। সংকট। হরেকৃষ্ণ অসুস্থ। হঠাৎ একদিন হরেকৃষ্ণ জ্বর নিয়ে শয্যাশায়ী হন। গ্রামে ডাক্তারের অভাব, পাশের বাজার থেকে ওষুধ আনতে হয়। টাকা নেই। গীতা দেবী নিজেদের সোনার ছোট নাকছাবিটি বন্ধক রাখেন। সমীর স্কুল ফাঁকি দিয়ে বাবার পাশে বসে, হাতে বই, চোখে জল। রফিক সাহেব খবর পেয়ে নিজে এসে বলেন, দাদা, চিন্তা কইরেন না, ওষুধের টাকা আমি দেব, আমরা একে অপরের জন্য আছি। গীতা দেবী মাথা নত করেন, প্রতিদান দিতে পারেন না।
শুধু বলেন, আপনাদের মতো প্রতিবেশী পেয়ে আমাদের ধর্ম দারিদ্র্য কিছুই বাধা নয়। 7 সময় বদলায়। হরে কৃষ্ণ ধীরে ধীরে সেরে ওঠেন। সমীর হাই স্কুল পাশ করে রেজাল্ট ভালো হয়। স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থা তার লেখাপড়ার দায়িত্ব নেয়। সোমা নার্স হওয়ার স্বপ্ন দেখে। বিট্টু এখনো ছোট, কিন্তু আঁকতে ভালোবাসে। হরে কৃষ্ণ এখনো ভোরে মাঠে যান। গীতা দেবী একটি এনজিওর রান্নার কাজ পান। সংসারে ধীরে ধীরে আলো নামে। 8 শেষ কথা। আলো জ্বলে প্রতীক্ষায়। এক সন্ধ্যায়, বহু বছর পর, সমীর কলকাতার কলেজ থেকে চিঠি পাঠায় সে এবার সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। গীতা দেবী চিঠি পড়তে পড়তে হেসে কাঁদেন। হরে কৃষ্ণ ধানের গাছের দিকে তাকিয়ে বলেন, ভগবান কষ্টের দাম দেন, শুধু অপেক্ষা রাখতে হয়। সেই সন্ধ্যায় প্রদীপ জ্বলে উঠল কুঁড়েঘরের উঠোনে, একটিবার নয়, সারা জীবনের মতো। শেষ। এই গল্পটি গ্রামীণ বাংলার একজন গরিব হিন্দু পরিবারের কষ্ট, সহানুভূতি, ধর্মীয় আবহ ও সামাজিক বাস্তবতাকে গভীর